আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও শুরুতেই সবার কাছে অনুরোধ করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। রাত থেকে ভিডিওটা শুরু করেছি, তার সাথে পরের দিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার কাজের খালা অসুস্থ, সে আসবে না, তো ভাবলাম রাতের বেলা রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে রাখি আর সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি। সন্ধ্যার সময় 2টা পেয়ারা কেটে নিচ্ছি। ইদানিং বাসার মধ্যে পেয়ারাটা একটু বেশি আনা হচ্ছে, পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি পড়ে। সারাদিন তো কাজকর্মই করি, খাবারের দিকে তেমন নজর থাকে না। সন্ধ্যার সময় যখন বসে থাকি তখন ইচ্ছে করে একটু জাল জাল খেতে, সেই জন্য পেয়ারাটা কাটা। পেয়ারাটার উপরে একটু লবণ মরিচ ছিটিয়ে দিলাম। মাশাআল্লাহ, পেয়ারাটা খেতে অনেক বেশি মজা ছিল। আবার বলবেন না যে আপু তুমি পেয়ারাটা দেখিয়ে লোভ দেখালে। সবসময় তো আপনাদের সাথে কাজই দেখায়, খাবার তেমন শেয়ার করা হয় না। সকালবেলা তো বাচ্চাদের স্কুল, তারপর নাস্তার চাপ, সেজন্য নাস্তার পর্বটাও দেখাতে পারি না। আর দুপুরের খাওয়া দাওয়ার নিচে বসে খাই, সেটাও আর ভিডিও করা হয় না। সেজন্য কিন্তু খাবারের অংশটা আমার ভিডিওতে কমই রাখি। শীত কিন্তু চলে এসেছে, শীত মানে পিঠাপুলির উৎসব। কিছু কিছু পিঠা আছে গুড় দিয়ে বানালে অনেক বেশি মজা লাগে, সেজন্য কিন্তু আমি গুড় অর্ডার করে নিলাম, যাতে করে বাচ্চাদের এই শীতে মজাদার পিঠা রান্না করে খাওয়াতে পারি। আর এই পার্সেলটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি গুড়টা কার কাছ থেকে অর্ডার করেছি। হ্যাঁ, আমাদের প্রিয় শিশির আপুর কাছ থেকে। আপু কিন্তু এই শীতেও গুড়ের বিজনেসটা আবার শুরু করেছে। গত বছরে তো অনেক বিক্রি করেছে। আমার গত বছরে নেওয়ার কথা ছিল, নিব করে আর নেওয়া হয়নি। আমার হাজবেন্ডের আবার গুড় পছন্দ, সে চিনি পছন্দ করে না। আমি যে পিঠাগুলো দিয়েছিলাম সেগুলো আমি চিনি দিয়ে শিরা দিয়েছি। সে আমাকে বলতেছে তুমি কেন গুড়ের শিরা দাওনি। গুড়টা যদি আগে হাতে পেতাম তাহলে গুড়ের শিরাটা দিয়ে দিতে পারতাম। ইনশাল্লাহ যখন দেশে আসবে তখন আবার খাবে। গুড়টা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা গুড়ের একটা টুকরা নিতাম, হাতটা আমার খেতাম। যাই হোক, আমি কিন্তু আপুর কাছ থেকে আগেও গিয়ে অর্ডার করেছিলাম। তারপর আপনারা যে দেখেন 2টা চাদর আমি ব্যবহার করি নতুন ব্লক প্রিন্টের মধ্যে। অনেকে জিজ্ঞেস করেন আপু চাদরগুলো কোথা থেকে নিয়েছো। আমি কিন্তু আপুর কাছ থেকেই নিয়েছিলাম। আপু কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় সংসারে যা যা দরকার মোটামুটি সবকিছুই সেল করে থাকেন। যারা আপুকে চিনেন তারা তো অবশ্যই চিনেন, আর যারা আপুকে চিনেন না আমি ভিডিওর স্ক্রিনে আপুর ইউটিউব চ্যানেলের নাম, সেই সাথে ফোন নাম্বারও দিয়ে দিলাম। আপনারা যদি চান ভালো মানসম্মত খাবার হোক বা ঘরের জিনিস হোক, সেক্ষেত্রে অবশ্যই আপুর চ্যানেলটা ভিজিট করবেন। আপনি মনের মতো সবকিছু পেয়ে যাবেন। যে নাম্বারটা দিয়েছি আপনারা চাইলে সরাসরি আপুর ইমো বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। বিশ্বাস করেন একটু গুড় মুখে দিয়েছিলাম, মাশাআল্লাহ এত মজা লেগেছে। ছোট দিন, এত বেশি কাজের চাপ থাকে, সারাদিন এত দূরের উপরে কাজ করি, তারপরও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারি না। দুপুরবেলা যখন চুলাটা গরম থাকে তখন আর পরিষ্কার করা হয় না। রাতের বেলায় আমি চুলাটা সব সময় পরিষ্কার করি। আর কালো চুলা, একটু ময়লা পড়লে ময়লাটা বোঝা যায়, আবার পরিষ্কার করলে চকচকে হয়ে যায়। এখন রাতের বেলা রান্না বসাবো, তার আগে আমি চুলাটা পরিষ্কার করে নিলাম। এক পাশে আসার জন্য খাবার বসালাম। সন্ধ্যার সময় ভাত খেয়েছিল, এখন ওটস খাওয়াবো, ওটস বসিয়ে দিলাম। আরেক পাশে ডিম সিদ্ধ বসালাম, আজকে ডিম বোনা করব। ডিম বোনা দিয়ে রাতটা চালিয়ে নিব। এখন আমি চুলার আশপাশটা পরিষ্কার করব। পাশে যে মাটির ফলগুলো রাখি সেগুলোর উপরে কিন্তু তেলের ছিটা পড়ে, তো একটা একটা করে সবগুলোই মুছে দিচ্ছি। রান্নাঘরের জিনিসগুলো যদি আমরা রান্নার পাশাপাশি একটু পরিষ্কার করে ফেলি, সব সময় চকচকে থাকে। কাজ করলে আসলে কাজের শেষ নেই। আমি যখন বসে থাকি খুঁজে খুঁজে কাজ বের করি, কখন কি কাজ করব। আর কাজ করি বলে সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এগুলো হচ্ছে সংসারের প্রতি মায়া। কয়দিন এই মায়ায় নিজেকে আটকে রাখতে পারবো জানি না, কিন্তু আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক ভালোবাসি, অনেক যত্ন করি। ভিডিও শুরুতেই বলেছি কাজের খালা আসবে না, সেই জন্য আমি রাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দিনের বেলা তো সংসারের আরো অনেক অনেক কাজ থাকে, রান্না বান্না থেকে শুরু করে ঘর গুছানো। রান্নাঘরের কাজগুলো গুছিয়ে ফেলি, তো সকালবেলা রান্নাঘরের আর চাপ থাকবে না। 2-4টা হাঁড়ি পাতিল যাই হয় সকালবেলা ধুয়ে নিতে পারবো। এখন দেখুন কতগুলো হাঁড়ি পাতিল জমেছে। দিনে যে কয়বার হাঁড়ি পাতিল ধুইতে হয় তার কোনো হিসাব নেই। হাঁড়ি পাতিল ধোয়ার মধ্যেও আমার একটা ভালো লাগা খারাপ লাগা কাজ করে। মাঝে মধ্যে যখন মন ভালো থাকে তখন মনের আনন্দে হাঁড়ি পাতিল গুলো ধুই। আবার মাঝে মধ্যে দেখা যায় হাঁড়ি পাতিল দেখলেই মন মেজাজ আরো বেশি খারাপ হয়ে যায়। সকালবেলা চোখ কসলাতে কসলাতে প্রথমে রান্নাঘরে আসি, আর রান্নাঘরে আসলে পরিষ্কার একটা রান্নাঘর দেখলে কাজ করার মনোযোগটাও বেড়ে যায়। খুব সাধারণ একটা রান্নাঘর ছিল আমার, এখনো সাধারণ, যতটুকুই করেছি। এখন যে অবস্থায় দেখছেন নিজের পরিশ্রম আর বুদ্ধি দিয়ে এতটুকু করেছি, আর সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন।
ইদানিং চ্যানেলের খুব খারাপ অবস্থা যাচ্ছে, ভিডিওগুলো একদমই ভিউ হতে যাচ্ছে না। যাই হোক, চ্যানেলটা ভালো রাখার জন্য, ধরে রাখার জন্য হলেও ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে। সেজন্য আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার। ভিডিওতে ভালো একটা ভিউ আসলে পরের একটা ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগে। থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা মুছে নিলাম, আর রান্নাঘরটা পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখুন। অনেক আপুর আমাকে জিজ্ঞেস করেন আমার এক্সট্রা হাঁড়ি পাতিলগুলো কোথায় রাখি। চুলার যে নিচের অংশ সেখানেই কিন্তু আমি আমার এক্সট্রা হাঁড়ি পাতিলগুলো রাখি। প্রতিদিন একবেলা আয়েশাকে ওটস খাওয়ানোর চেষ্টা করি। আমি পানি দিয়ে ওটসটা জাল করে নিয়েছি, তার সাথে দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মধু। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাকে প্রতিদিন ওটস খাওয়াতে পারেন, বড় ছোট সবাই ওটস খেতে পারে। ওটস আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বাচ্চাদের যেমন ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে, সেই সাথে লম্বা হতেও সাহায্য করে। এই খাবারটা খাওয়ালে বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা থাকবে। এটার সাথে আপনারা কলা বা আপেলও মিক্স করে খাওয়াতে পারেন। আয়েশাকে খাবার খাইয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এসে ডিমটা ভুনা করে নিলাম। আসলে ডিম ভুনা তো দেখানোর মতো কিছু না, একদম সহজ রেসিপি। ডিমটা যেহেতু ভুনা হয়ে গেছে, ছেলেদের এক প্লেটে নিয়ে ভাত খাইয়ে দিব, যাতে করে প্লেট বেশি না ভরে। প্লেট বললে সকালবেলা ধোয়ার ঝামেলা থাকবে। আবার ভিডিওটা পরের দিন সকাল থেকে স্টার্ট করেছি। ছেলেদের পরীক্ষা, ওদের নিয়ে স্কুলে এসেছিলাম। ওদেরকে স্কুলে ঢুকিয়ে চলে এসেছি এটিএম বুথে। এটিএম বুথ থেকে টাকা তুলছি, আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের টাকা। সব সময় তো হাজবেন্ডের টাকাই তুলি, আজকে নিজের উপার্জিত টাকা নিজের অ্যাকাউন্ট থেকে তুলছি। এটার আনন্দটা কতটুক বুঝতেই পারছেন। আগে যখন টুকটাক কোনো কিছু প্রয়োজন পড়েছে তখন কার্ড দিয়ে খরচ করেছি, এই প্রথম কার্ডের সাহায্যে টাকা তুললাম। অনেক বেশি খুশি লাগছিল। আজকে আপনাদের সাথে ইউটিউব সম্পর্কে কিছু কথা বলতে চাই। ইউটিউব থেকে কি আসলে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ইনকাম করা যায়? এটা আসলে কতটুক সত্য? আমরা যে এত পরিশ্রম করি, আর আপনারা যে এত পরিশ্রম করে যাচ্ছেন, এটার ফলাফল আসলে কি? বাইরে থেকে আসার সময় কিছু সবজি নিয়ে এসেছি। শীত মানে সবজি, সুন্দর সুন্দর সবজি, মজার মজার সবজি। যেভাবে রান্না করো সেভাবেই মজা লাগে। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, বাচ্চাদের যন্ত্রণায় অতিষ্ঠ। মাছ মাংস আমি খেতে পারি না, আর ওরা মাছ মাংস ছাড়া খেতে পারে না। মাছ মাংস খাওয়া থেকে যাতে বাঁচতে পারি, সেই জন্য আরো দুইটা প্রয়োজনীয় জিনিস কিনে আনলাম। এটা হচ্ছে কোয়েলের বাটি। সন্ধ্যার সময় প্রচুর মশা ধরে। এই কোয়েলের বাটিগুলোর মধ্যে কোয়েল দৌড়ালে ধোঁয়াটাও কম ছড়ায়, সেই সাথে বাচ্চাদেরও কিন্তু কোনো রিস্ক থাকে না। তো একটাই কোয়েলের বাটি এনেছি, আর সাথে এনেছি আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস। অনেক দিন ধরে চাচ্ছিলাম এটা কিনবো। যে পাশে মাটির জিনিসগুলো বিক্রি করে ওই পাশটাতে যাওয়া হয় না, আজকে একটু সময় করে আমি এখানে গেলাম, আর ফাইনালি এটা নিয়েও আসলাম। আর এটা গড়ে থাকলে কিন্তু যে কোনো ধরনের ভর্তা বানিয়ে খাওয়া যায়। এটার দাম পড়েছে 140 টাকা। দামটা সহ বলে দেওয়ার চেষ্টা করলাম, যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য হয়তো কাজে লাগতে পারে। দামটা বলে দিলে আপনারা একটা জিনিসের আইডিয়া পান, সেই জন্য দামটা বলে দেওয়া। আজকে আর ভর্তা বানাবো না, যেদিন ভর্তা বানাবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন ধুয়ে এটা তুলে রেখে দিব। বলেছিলাম ইউটিউবের ইনকাম নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আমরা যারা পরিশ্রম করে যাচ্ছি, বা ছোট্ট ছোট্ট ইউটিউবার যারা আছেন, দিন রাত পরিশ্রম করেন, অনেক কষ্ট ইউটিউবে টিকে থাকা। এটার আসলে ভবিষ্যৎ কতটুকু? অনেকে বলে ইউটিউবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। ইউটিউবে কিছু ক্যাটাগরির ভিডিও থাকে, সেই ক্যাটাগরি অনুযায়ী বা ভিউর উপরে কিন্তু অনেকে লক্ষ টাকা ইনকাম করে থাকেন। আবার অনেকে কিছুই করতে পারছে না, আবার কেউ মাসে মাসে হাজার টাকা ইনকাম করছে। আমরা যারা লাইফস্টাইল ভিডিওগুলো বানাই, আমি মনে করি এই ক্যাটাগরিতে মনে হয় ডলারটা কম আসে। মানে হচ্ছে পরিশ্রম বেশি, ডলার কম। 16-17 মিনিটের একটা ভিডিও বানাতে, সেটা এডিট করে ভয়েস দিতে, ছাড়তে অনেক কষ্ট। ইনকাম যে করা যায় না তা না, মাসে হয়তো আপনি অনেক টাকা ইনকাম করতে পারছেন না, কিন্তু হাজার হাজার টাকা তো অবশ্যই ইনকাম করতে পারবেন। সংসারের কাজকর্ম দেখিয়েও যদি হাজার হাজার টাকা ইনকাম করা যায়, বা আপনাদের ভালোবাসা পাওয়া যায়, আপনাদের সাথে কানেক্ট থাকা যায়, এটাই তো অনেক কিছু। এই যে চ্যানেলটা দেখছেন আমার, এটা আমি কতবার যে ছেড়ে দিতে চেয়েছি। আমি অনেক ভিডিওতে বলেছি আমি এই চ্যানেলটা ছেড়ে দিতে চেয়েছি, কারণ এটাতে অনেক ঝামেলা হয়েছিল। তারপরেও আমি শক্ত করে এটাকে আটকে ধরেছি, অনেক কষ্ট করেছি এই চ্যানেলটা নিয়ে। একটা কথা কি জানেন, পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দিবে না। পরিশ্রমের ফলটা এত বেশি মধুর হবে আপনি কল্পনাও করতে পারবেন না। ইউটিউবে কিছু নিয়ম থাকে, প্রথম স্টেপ সেগুলো হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হওয়া, 4000 ঘন্টা হওয়া, তারপর মনিটাইজেশন অন করা। একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, নিয়মিত কাজ করতে পারলে চ্যানেল এমনিতেই উপরের দিকে চলে যায়। আচ্ছা যাই হোক, মনিটাইজেশন অন করার পর কিন্তু আমাদের আরো কিছু নিয়ম থাকে। নিয়ম মেনে ভিডিওগুলো আপলোড করতে হয়, যাতে করে কোনো কপিরাইট না আসে। অনেক সময় কপিরাইট বা স্ট্রাইক আসলে কিন্তু চ্যানেলের
ক্ষতি হয় সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মনিটাইজেশন অন হওয়ার পর কত ডলার হলে আমরা টাকা তুলতে পারবো। হ্যাঁ, সর্বনিম্ন $100 হলে আমরা ইউটিউব থেকে টাকা তুলতে পারবো। এখন কথা হচ্ছে $100 ইনকাম করা কতটা সহজ। $100 ইনকাম করা অনেক কঠিন। প্রতি মাসে যাদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ আসে তারাই কিন্তু মাসে $100 কামাতে পারবে, আর যাদের ভিডিওগুলো হাজার হাজার ভিউ আসে তাদেরও কিন্তু মাস 2-3 মাস লেগে যায় $100 হতে। আর যাদের 100, 200, 500, 1000 সেই ভিডিওগুলোতে তো ডলার আসার কোনো নামগন্ধই থাকে না। সেটা হয়তো ডলারগুলো পূরণ হইতে হইতে মানে $100 হইতে হইতে বছরও লেগে যেতে পারে। আমি কথাগুলো ঠিক বলছি কিনা, যাদের মনিটাইজেশন অন হয়েছে তারা তো বুঝতেই পারবেন আপনাদের কত ভিউ হয় আর কত ডলার আসে। যেখানে 10,000 ভিউ হয় সেখানে তো $1 আর $1.5 আসে। ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা, আপনি যদি টাকার আশায় এখানে কাজ করতে থাকেন একটা সময় দেখবেন আপনার মন উঠে গেছে, এখানে কাজ করতে পারবেন না। আর আপনি যদি মনে করেন না এটা আমার একটা ভালো লাগা আর ভালোবাসার জায়গা, এখানে আমি কাজ করে নিজের ভালো লাগা খুঁজে পাই, সেক্ষেত্রে আপনি ইউটিউবে কাজ করতে পারেন। আপনি যদি মনে করেন অন্যদের মতো আমিও এই 2, 4, 500 বা 1000, 2000 ভিউ নিয়ে ইউটিউব থেকে ইনকাম করব, সেটা একদমই ভুল। ইনকাম করতে পারবো, হয়তো $100 হতে বছরও লেগে যেতে পারে। সেই জন্য ইউটিউবে ভালো কাজ করা প্রয়োজন। ইউটিউবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা কোনো ম্যাজিক নয়, নিয়মিত মানসম্মত কন্টেন্ট বানানোই হচ্ছে আসল চাবিকাঠি। আপনি আপনার দর্শকের পছন্দ চাহিদা অনুযায়ী ভিডিও বানাবেন, আর ভিডিও পছন্দ হলে ভিউ বাড়বে, আর ভিউ বাড়লে আয়ের সুযোগ তৈরি হবে। আর সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমিও মেনে এসেছি। ইউটিউবে টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য সহকারে কাজ করতে থাকেন আপনার সফলতা একদিন আসবে, এটাই নিশ্চিত। আজকে যে ভিডিওতে কথাগুলো বলেছি আশা করি ইউটিউব সম্পর্কে বা ইউটিউব ইনকাম সম্পর্কে আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন। ইউটিউব সম্পর্কে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমার জানা থাকলে অবশ্যই আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে করে ফেলেছি। একটা বিছানার চাদর ছিল, সেটা আমি ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দিচ্ছি। আমি যখন রোদ থেকে চাদরগুলো আনি সাথে সাথে চেষ্টা করি চাদর ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দিতে, তাতে করে চাদরগুলো কুঁচকিয়ে যায় না। আমার এক সাধারণ দর্শক আপু বলেছিলেন চাদরটা যাতে একটা ভাঁজ দিয়ে রাখি। আপুর কথাটা রাখলাম। আমরা যখন মাঝে মধ্যে কোনো কাজ দেখাই আপুরা হয়তো শিখে, আবার আপুরও আমাদের আইডিয়া দেয়, সেই আইডিয়া অনুযায়ী আমরাও চলার চেষ্টা করি। গত রাত্রে যখন থালা বাসন ধুয়েছিলাম তখন অয়েল জারটাও ধুয়ে দিয়েছিলাম। এখন জারের মধ্যে তেল রিফিল করে নিলাম। রিফিল করে কিন্তু চুলার মধ্যে আগুন ধরিয়ে দিলাম। আজকে আলু ভাজি করব, আর সব সময়ের মতো যে সবজির তরকারিটা রান্না করি সেটাই রান্না করব। এই তরকারিটা না হলেও আমি 4-5 বার রান্না করে ফেলেছি এই শীতের মধ্যে। আমার ছেলেরা এই তরকারিটা অনেক পছন্দ করে, আর আমার নিজের কাছে ওইটা রান্না করতে ভালো লাগে। মাছ মাংস খেতে খেতে যখন বিরক্ত, ওরা যখন বলে আম্মু এই সবজির তরকারিটা রান্না করো, আমার এত বেশি ভালো লাগে। কড়াই ভর্তি করে রান্না করি, যাও ভাতের চেয়ে বেশি সবজি খাও। আমার মতো কে কে আছেন আলু ভাজি পছন্দ করেন, গরম ভাতের সাথে আলু ভাজি খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আর এখন যেহেতু নতুন আলু উঠবে সেটা দিয়ে আলু ভাজি করলে আরো বেশি মজা লাগে। আলু ভাজি করলে কিন্তু আমার ফারিয়া আপুর ছেলের কথা মনে পড়ে। আপসি কিন্তু আলু ভাজি অনেক পছন্দ করে। শীতের দিন মানে গ্যাস কমে যাওয়া, চুলার অবস্থা দেখেন একদমই তাপ নেই। এক একটা রান্না বসালে এত সময় লাগে, চুলার পাড়ে দাঁড়িয়ে থেকে রান্না করার মতো সময় নেই। আরো হাতে অনেক কাজ বাকি আছে। একা হাতে যেহেতু আজকে সব কাজ করছি। আয়েশাকে গোসল করাতে হবে, চুলার মধ্যে মাছটা দিয়ে আমি আয়েশাকে গোসল করাতে চলে যাব। রান্নার পাশাপাশি রান্নাঘরে যে কিছু হাঁড়ি পাতিল জমে সেগুলো ধুয়ে আয়েশাকে গোসল করিয়ে দিলাম, ওর পায়ে মোজা পরিয়ে দিলাম। পাগুলো গরম থাকলে পুরো শরীর গরম থাকে। আমি চেষ্টা করি গোসলের পরপর মোজাটা পরিয়ে দিতে, সারাদিনই পায়ে মোজা পরিয়ে রাখি। এখন চুলগুলো একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিব। শীতের দিন দেখবেন চুল শুকাতে অনেক সময় লাগে, 2-3 ঘন্টা সময় লেগে যায়। হঠাৎ করে মনে পড়লো যেহেতু বেলা হয়ে গেছে ওর চুলগুলো একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই। এভাবেই রেখে দিই, নিজের জন্য বের করি না। একটু সময় বের করে যে নিজের একটু যত্ন নিব সেটাও করা হয় না। নিজের যত্ন না নিলেও বাচ্চাদের যত্ন নিতে বলি না, সময় সুযোগ করে ওদের ঠিকই যত্ন নিই। সপ্তাহে একদিন ছেলেদের গোসল করে দেওয়ার চেষ্টা করি। আগে প্রতিদিনই আমি গোসল করিয়ে দিতাম। হাতে যখন সময় থাকে 3 ছেলেকে একসাথে গোসল করাই। আর আয়েশার গোসলের দায়িত্ব খাবারের দায়িত্ব পুরোটাই আমার কাঁধে। ও যখন বড় হয়ে যাবে হয়তো একটা কাজ আমার শেষ হবে। আমি যে ওকে চুলগুলো শুকিয়ে দিচ্ছি সে কিন্তু অনেক খুশি।
ভিডিওতে অনেক কিছু দেখালাম, অনেক কিছু বললাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মাকে যত্ন করার পর এখন গোসলে চলে যাব। আমি অফ ক্যামেরায় রান্নাটা সেরে ফেলেছিলাম। আসলে একটা ভিডিওতে সবকিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে নিচে বসে কিভাবে খাবার খায় সেটা দেখিয়ে আজকের জন্য আমি এখানেই বিদায় নেব। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।